আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ের যে 5 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার, এটা হবে আগুন। এরপর দুয়ে আদিম মানুষদের মধ্যে প্রথম হাত কুঠার বানায়, এটা হবে হোমো ইরেক্টাসরা। এরপরে তিনটা হচ্ছে আদিম মানুষ কৃষিকাজ শেখে, এটা হবে নব্যপ্রস্তর যুগে। এরপর চারে হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো, এটা হবে পোড়া ইট দিয়ে। এরপর পাঁচে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে, এটা হবে মেহেরগড়ে। এরপরে ছয়ে সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো, এটা হবে হরপ্পা। এরপরে দুয়ে দাগে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একে আছে দাবানল কাকে বলে, এর উত্তরটি হলো বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে খসা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপরে দুইটা আছে কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে, এটা হবে সংস্কৃতির জন্য মানুষ যে কোনো পরিবেশে সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে। এরপর তিনটা আছে হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে, হরপ্পা সভ্যতায় এটা হবে মহেঞ্জোদারোতে ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে। এরপরে চারিটা আছে হরপ্পা সভ্যতায় বাণিজ্যে কি কি যানবাহন ব্যবহৃত হতো, এর উত্তরটি হলো এই যে এখান থেকে বলে দেব বলদ, গাধা ও উটে, টানা গাড়ি এবং নৌকা ও জাহাজ। এরপরে তিনের আগে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো এই যে হোমোসেপিয়েন্সদের বৈশিষ্ট্য এক হচ্ছে এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত, এরা পশুর চামড়া পরতে শিখেছিল। এরপর দুই হচ্ছে এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল। তিন, এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এরপরে দুইটা হচ্ছে আদিম মানুষ যাযাবর ছিল কেন, এর উত্তরটি হলো এই যে আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক হচ্ছে খাদ্য সংগ্রহ, আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। দুই হচ্ছে শিকার ও ফলমূল জোগাড়, আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপর যেটা আছে তিনের আগে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়, এর উত্তরটি হলো 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার দুটি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই দুটি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো, কিন্তু পরে সিন্ধু নদী উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ ও প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। এরপরে চারিটা আছে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো, এর উত্তরটি হলো মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না,
তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলি স্থান। এরপরে 4 থেকে যেটা আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে পুরনো পাথরের যুগে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে পুরনো পাথরের যুগ বলা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 পর্যন্ত সময়কালকে পুরনো পাথরের যুগের মানুষের বৈশিষ্ট্য। এই সময়ের মানুষ শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। এরা এবড়ো খেবড়ো বড় ও ভারী পাথরের হাতিয়ার ব্যবহার করত। এরা খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। এরপরে 2টা আছে টিকা লেখো ভীমবেটকা। এর উত্তরটি হলো, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকার অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলির প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না, কারো মুখে মুখোশ পরা আছে। ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এরপরে 3টা আছে টিকা লেখো হরপ্পা সভ্যতার শিলমোহর। এর উত্তরটি হলো, হরপ্পা সভ্যতায় বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শিংওয়ালা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশা খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। এরপরে 4টা আছে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। এর উত্তরটি হলো, হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। সব হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির ওপর লিপি পাওয়া গেছে। এরপরে 5 দাগে যেটা আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একইটা আছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়েছিল বলে তোমার মনে হয়। এর উত্তরটি হলো, আদিম মানুষের জোট বাঁধার কারণ, বিভিন্ন কারণে আদিম মানুষ একসময় জোট বেঁধেছিল। আদিম মানুষের জোট বাঁধার কারণ ছিল, এক হচ্ছে পশু শিকার করার জন্য। আদিম মানুষ বিভিন্ন পশু শিকার করে তার মাংস খেত। জঙ্গলের বিভিন্ন পশু তাদের পক্ষে একা শিকার করা সম্ভব ছিল না, তাই তারা জোট বেঁধেছিল। 2, নিজেদের আত্মরক্ষার জন্য। আদিম মানুষ বিভিন্ন জীবজন্তুর আক্রমণকে ভয় পেত। তারা জীবজন্তুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য জোট বেঁধেছিল। এরপর আছে 3, চাষবাস ও পশুপালনের জন্য। নতুন পাথরের যুগে আদিম মানুষ চাষবাস ও পশু পালন করতে শিখেছিল। তারা এক জায়গায় অনেককে মিলে চাষ করে খাদ্য উৎপাদন করত। পালিত পশু চরানোর জন্য ছেলেদের দল বেঁধে যেতে হতো। এরপর যেটা আছে আদিম মানুষের জোট বাঁধার সুফল। আদিম মানুষের জোট বাঁধার অনেক সুফল ছিল। 1, জোট বাঁধার ফলে মানুষ আজও টিকে আছে। আদিম মানুষের তুলনায়
সে সময় অনেক শক্তিশালী প্রাণীও ছিল পৃথিবীতে, কিন্তু তারা এক সময় শেষ হয়ে গেছে। তারা প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারেনি। জোট বাঁধার ফলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির প্রতিকূলতাকে জয় করতে পেরেছে। এরপর 2 হচ্ছে জোট বাঁধার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে। সংস্কৃতির জন্য মানুষ শীত, বর্ষা, গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে। পাথরের হাতিয়ার বানাতে শিখেছে, আগুনের ব্যবহার শিখেছে। এরপরে 3 আছে জোট বাঁধার ফলে মানুষ বিভিন্ন পেশার কাজ করতে পেরেছে। কেউ চাষবাস করেছে, কেউ কারিগরের কাজ করেছে, কেউ পশুপালন করেছে। এক কথায় বলতে গেলে জোট বাঁধার ফলে মানুষ ক্রমশ উন্নত হয়ে সভ্যতার দিকে এগিয়ে যেতে সফল হয়েছে। এরপরে 2 দাগে আছে আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কীভাবে উন্নত হয়েছিল। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। সূচনা: পাথরের যুগ থেকে আদিম মানুষের জীবনযাত্রার প্রণালী ধীরে ধীরে উন্নত হয়ে ওঠে। আদিম মানুষের সভ্যতা ও সংস্কৃতি। নতুন পাথরের যুগে এসে আদিম মানুষ উন্নত হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ, স্থায়ী বসতি প্রভৃতি বানাতে শেখে। এইভাবে আদিম মানুষ সভ্যতার সূচনা ঘটায়। সভ্যতার সঙ্গেই গড়ে ওঠে আদিম মানুষের সংস্কৃতি। নতুন পাথরের যুগে যাযাবর জীবন ছেড়ে মানুষ কৃষিকাজে অভ্যস্ত হয়। চাষের জমিকে কেন্দ্র করে স্থায়ী বসতি স্থাপিত হয়। জীবন ধারণের পাশাপাশি মানুষ যে সমস্ত কাজকর্ম করতে শেখে সেগুলি হয়ে ওঠে তার সংস্কৃতির অংশ। প্রকৃতির ও পরিবেশকে নিজের মতো করে মানুষ ব্যবহার করতে শেখে। ঠান্ডা থেকে বাঁচার জন্য আদিম মানুষ গাছের ছাল বা মরা পশুর চামড়া পরতে শেখে। এইভাবে আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচার যে উপায় বের করে তা ক্রমে তার সংস্কৃতির অংশ হয়ে ওঠে। এতটা তোমরা বলে দেবে। এরপরে 3 হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। এর উত্তরটি হলো, পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাগৈতিহাসিক নদীমাতৃক ও নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, লোথাল, কালিবঙ্গান প্রভৃতি। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা: 1 হচ্ছে জনবসতি এলাকা। হরপ্পা সভ্যতার নগরগুলি জনবসতি এলাকা 2টি ভাগ ছিল। 1 হচ্ছে উঁচু এলাকা বা সিটাডেল ও 2 হচ্ছে নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকার সাধারণ মানুষের বসবাস ছিল না। সম্ভবত এখানে শহরে ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকার। এরপরে শুধু বাড়িঘর। পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকত উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এরপর হচ্ছে পয় প্রণালী। পয় প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমা এসে পড়ত এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এরপর 4 হচ্ছে রাস্তাঘাট। হরপ্পা শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত। রাস্তাগুলি উত্তর থেকে দক্ষিণে ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপর আছে শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় 9000 বর্গফুট। এখানে শস্য মজুত রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। প্রজাতির দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করা চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এরপর যেটা হচ্ছে স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট প্রশস্ত বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করেন। স্নানাগার প্রাচীন ভারতের মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিশেষে বলা যায়
সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতায় ভারতীয়রা বাস করত, এটা গভীর চিন্তার উদ্রেক করে। এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। এরপর এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটি হলো, এটা তোমাদের পাঠ্য বই মেহেরগড় যে সভ্যতা আছে সেখান থেকে বলে দিচ্ছি। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপনে কতগুলি নতুন বিষয় যোগ হয়েছিল। একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ, অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। অবশ্য ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহারই বোঝাতো, লোহার ব্যবহার তখনও জানা ছিল না। তামা ও পাথর দুটোই ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় বোলান গিরিপথে থেকে খানিক দূরে অবস্থিত। সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায়। সময়টা ছিল 1974 খ্রিস্টাব্দ। ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এ ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। এরপর আছে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে, যেটা আছে খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সবথেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা যায়। ওই পর্যায়ে সেখানকার মানুষ গম ও যব ফলাতে জানত। ছাগল, ভেড়া ও কুচওয়ালা ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতিও এই পর্যায়ে মেহেরগড়ে মানুষ বানাতে পারত, তবে কোনো ধাতুর তৈরি জিনিস এই সময় পাওয়া যায়নি। মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যায়। বাড়িগুলিতে একের বেশি ঘর থাকত। কয়েকটি ইমারত সাধারণ বাড়ি থেকে অনেক বড়। প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করেন সেগুলিতে শস্য মজুত রাখা হতো। উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। গম ও যবের পাশাপাশি এই পর্বে কার্পাস চাষেরও প্রমাণ পাওয়া যায়। এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে ভারতীয় উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবথেকে পুরনো নজির। এই পর্যায়ে মেহেরগড়ে মাটির পাত্র তৈরি হতো। প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো, তখনও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি। এই পর্বে একেবারে শেষের দিকে কুমোরের চাকার তৈরি মাটির পাত্র দেখা যায়। তাছাড়া বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি হতো। শাঁখ ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়। এই সময় নানা রকম গম এবং যব চাষ করা হতো। কুমোরের চাকার মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে একরঙা, দুই রঙা ও বহুরঙা মাটির পাত্র পাওয়া গেছে। বসতি হিসেবেও মেহেরগড়ের আয়তন বেড়েছিল। এই পর্যায়ে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল, তবে আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বার করা সহজ ছিল না, ফলে পাথরে তৈরি জিনিসপত্রের ব্যবহারও জারি ছিল। এই সময়ে মেহেরগড়ে শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। সব মিলিয়ে গ্রামীণ কৃষি সমাজ আরও জটিল রূপ নিচ্ছিল। মেহেরগড়ে সেই বদলে চিহ্নই খুঁজে পাওয়া যায়। সেই বদলের চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠল হরপ্পা সভ্যতায়। এতটা তোমরা বলে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 5 দাগের প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।